সঙ্গে এমন করা হয়? কেনই বা প্রতিনিয়ত তাদেরকে এখানে গর্ত খোঁড়ানো হয়? কি এমন রহস্য লুকিয়ে আছে এই জেলখানাতে? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মরুভূমির মতো একটি জায়গা দেখিয়ে, যেখানে প্রচণ্ড গরম এবং রোদের কারণে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। আর এই তীব্র গরমে এখানে কয়েকজন ছেলে মিলে কাজ করছিল। তারা মূলত সেখানে মাটি খননের কাজ করছিল। তবে এমন সময় সেখানে বিষাক্ত একটি সাপ চলে আসে, যেটাকে সেখানে থাকা একটি ছেলে দেখতে পায়। আর এই ছেলেটি তার জীবন নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল। সে তার জীবনে এতটাই কষ্ট পেয়েছে যে তার এখন বাঁচার আর কোনো ইচ্ছেই ছিল না। তাই সাপটিকে দেখতে পেয়ে সে সাপটির দিকে তার পা বাড়িয়ে দেয়, যাতে করে সাপের কামড়ে তার মৃত্যু ঘটে। আর এমন সময় সত্যি সত্যি সাপটি তাকে কামড় দেয়, ফলে বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায়। অন্যদিকে আমরা স্ট্যানলি নামক একটি ছেলেকে দেখতে পাই। স্ট্যানলি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় তার উপর একজোড়া জুতো এসে পড়ে। ফলে স্ট্যানলি রাস্তাতে পড়ে যায়। স্ট্যানলির বাবা আবার একটি বিষয়ের উপর রিসার্চ করছিল। সে আসলে জুতোর মধ্যে থাকা দুর্গন্ধ দূর করার জন্য স্পেশাল একটি জিনিস আবিষ্কার করার চেষ্টা করছিল। তাই স্ট্যানলি তখন সেই জুতো দুটোকে তার বাবার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝ রাস্তাতে হঠাৎ করে সেখানে পুলিশের গাড়ি চলে আসে। আর পুলিশেরা তখন স্ট্যানলিকে চারিপাশ থেকে ঘিরে ফেলে, কারণ স্ট্যানলি যে জুতোগুলো কুড়িয়ে পেয়েছিল সেই জুতোগুলো আসলে বিখ্যাত একজন বেসবল প্লেয়ারের ছিল, যেটা কিনা একটি চ্যারিটি ম্যাচ চলাকালীন সময়ে চুরি হয়ে গিয়েছিল। তাই পুলিশেরা ভাবছিল যে স্ট্যানলি হয়তো জুতোগুলো চুরি করেছে। তাই তারা সঙ্গে সঙ্গে স্ট্যানলিকে অ্যারেস্ট করে ফেলে এবং স্ট্যানলির সঙ্গে সোজা তাদের বাড়িতে চলে আসে, যেখানে স্ট্যানলির বাবা তার রিসার্চের কাজগুলো করে থাকে। তাই তাদের পুরো বাড়িতে রিসার্চের বিভিন্ন জিনিসপত্র ছিল। আর পুলিশেরা যখন এই সমস্ত জিনিস দেখতে পায় তখন তাদের সন্দেহ আরও অনেক বেড়ে যায়। তারা ভাবে যে স্ট্যানলি এবং তার বাবা হয়তো কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত। তাছাড়া স্ট্যানলিদের বাড়িতে আরও অনেকগুলো জুতো রয়েছে। সেই সাথে স্ট্যানলির রুমের মধ্যে অনেকগুলো বাস্কেটবল প্লেয়ারের ছবি ছিল। এখন এই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে স্ট্যানলিকে সোজা কোর্টে নিয়ে যাওয়া হয়। আর কোর্টে যখন সমস্ত বিষয়ের সাক্ষী দেয়া হয় তখন স্ট্যানলি এখানে দোষী প্রমাণিত হয়ে যায়। এরপর কোর্টের জজ এখানে স্ট্যানলির বয়স বিবেচনা করে তার সামনে দুটো অপশন রাখে। একটি হলো হয় স্ট্যানলিকে জেলে যেতে হবে, না হয় গ্রিন লেকে 18 মাস পর্যন্ত সাজা কাটাতে হবে, যেখানে কয়েদিদের জন্য একটি ক্যাম্প রয়েছে। আর সেখানে মূলত জেলের মতো কয়েদিদেরকে বন্দী থাকতে হয় না, তারা নিজেদের মতো করে আশেপাশের সমস্ত জায়গাতে ঘুরে বেড়াতে পারে। এসব শুনে স্ট্যানলি গ্রিন লেকের অপশনটিকে চুজ করে। তাই স্ট্যানলিকে একাই তখন একটি বাসে করে গ্রিন লেকের একটি মরুভূমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। স্ট্যানলির এতে অনেকটা ভয় লাগছিল, কারণ সে তার পরিবার ছেড়ে এত দূরেই প্রথমবার এসেছে। আর তার কাছে এই জায়গাটিকে অনেকটাই অদ্ভুত লাগছিল। তার কাছে মনে হচ্ছিল যে তার পরিবারের উপরে থাকা কোনো অভিশাপের কারণে আজকে নির্দোষ হওয়া সত্ত্বেও তার সঙ্গে এমন হচ্ছে। স্ট্যানলি দেখতে পায় যে এখানকার পুরো মরুভূমির মধ্যে শত শত গর্ত রয়েছে। সে বুঝতে পারছিল না যে এগুলো কিসের গর্ত। এমন সময় সে সেখানে একজন ব্যক্তিকেও দেখতে পায়, যে কিনা একটি ঘোড়া নিয়ে সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়েছিল। তবে কিছুক্ষণ পরে সেই ব্যক্তিটি গায়েব হয়ে যায়। স্ট্যানলি বুঝতে পারে যে এটা তার একটি কল্পনা ছিল। তো এভাবেই প্রায় বেশ কয়েক ঘন্টা জার্নির পর তারা ছোট্ট একটি ক্যাম্পে এসে পৌঁছয়, যেটা কিনা মূলত একটি জেলখানা ছিল। আর এখানে স্ট্যানলির মতো আরও অনেক কয়েদি রয়েছে। তো এখানে আসার পর স্ট্যানলির সঙ্গে মিস্টার সান নামক একজন ব্যক্তির দেখা হয়, যে কিনা এই জেলের ওয়ার্ডেনের লোক ছিল। অর্থাৎ এই ব্যক্তি ওয়ার্ডেনের কথা মতোই চলত। তো মিস্টার সান এখানে স্ট্যানলির নাম শুনে অনেক হাসে, কারণ তার কাছে স্ট্যানলির নামটিকে অনেক ফানি লাগছিল। স্ট্যানলি তখন তাকে বলে যে তার নামটি তার পূর্বপুরুষেরা অনেক শখ করে রেখেছিল, তাই তার কাছে তো তার এই নামটি অনেক পছন্দ। তবে মিস্টার সানের স্ট্যানলির কোনো কথাতেই কোনো ইন্টারেস্ট ছিল না। তাই সে স্ট্যানলিকে তার সঙ্গে করে নিয়ে পুরো জেলটিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং তাকে সে এখানকার নিয়মকানুনগুলো শিখিয়ে দিচ্ছিল। মিস্টার সান এখানে স্ট্যানলিকে বলে যে জেলখানাটি পৃথিবীর অন্যান্য জেলের তুলনায় একদম আলাদা, কারণ এখানে সময় দেখার জন্য কোনো ঘড়ি ছিল না, এমনকি তারিখ দেখার মতো ক্যালেন্ডারও নেই। তাই কেউ বুঝতেই পারে না যে এখানে তাদের কাটানোর কতদিন সময় পার হয়েছে। তাছাড়া এখানকার দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই ছিল না। হাজার হাজার মাইল দূরে গেলেও আশেপাশের কোথাও কিছু পাওয়া যাবে না। আর এই জায়গাটি এমন একটি জায়গাতে অবস্থিত যেটার সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। তাই এখানে কয়েদিদেরকে বন্দি করে রাখা হয় না, বরং তারা চাইলে এখানকার যেখানে খুশি সেখানেই যেতে পারে, কারণ এখানকার কয়েদিরা চাইলেও কখনো এই জায়গা থেকে বের হতেই পারবে না।
আর এই কারণে এখানে কোনো ধরনের দেয়াল বা বন্দি জায়গা না থাকা সত্ত্বেও কোনো কয়েদি এখান থেকে বের হওয়ার সাহস করে না। এরপর মিস্টার সান স্ট্যানলিকে 2 জোড়া কাপড় দেয় এবং 1 জোড়া জুতো দিয়ে দেয়। সেই সাথে তাকে একটি কোদালও দিয়ে দেয়া হয়। এরপর মিস্টার সান স্ট্যানলিকে বলে যে আজ থেকে তাকে প্রতিদিনই মরুভূমির মাঝখানে গর্ত করতে হবে, আর গর্তটি প্রায় 5 ফিটের মতো গভীর হতে হবে। আর গর্তের গভীরতা মাপার জন্য সে তার কোদালটি ব্যবহার করতে পারে। তবে গর্তটি তৈরি করতে তার যত বেশি সময় লাগবে তত বেশি সময় ধরে তাকে সূর্যের তাপ এবং আলোর নিচে থাকতে হবে, যেটা অনেক যন্ত্রণাদায়ক একটি শাস্তি ছিল। আর গর্ত খোঁড়ার পাশাপাশি তাকে সাপ এবং বিভিন্ন বিষাক্ত প্রাণীর হাত থেকে বাঁচতে হবে, কারণ এখানকার প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণীরা রয়েছে, যাদের একটিমাত্র কামড়ে মুহূর্তের মধ্যেই মৃত্যু হতে পারে। এসব কিছু জানতে পেরে স্ট্যানলি অনেকটাই ভয় পেয়ে যায়। এবার স্ট্যানলির কাছে এখানকার কাউন্সিলর আসে, যার নাম হচ্ছে ডক্টর পেন। ডক্টর পেনকে দেখে স্ট্যানলির অনেকটাই ভালো মানুষ মনে হচ্ছিল। তো সে তখন স্ট্যানলিকে তার সঙ্গে করে জেলখানার পেছনের দিকটাতে নিয়ে যায়। আর সে তাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলে, নিশ্চয়ই এতক্ষণে তুমি এখানকার সমস্ত রুলস সম্পর্কে জানতে পেরেছ। তবে এখানকার প্রথম রুলস কি জানো? এই রুলসের ব্যাপারে প্রথমে কোনো কয়েদিই জানে না, তবে আমি তোমাকে জানিয়ে রাখছি। এখানকার প্রথম রুলস হচ্ছে ওয়ার্ডেনের বিরুদ্ধে কোনো কিছু না বলা, এবং ওয়ার্ডেন যা কিছু করে তা চুপচাপ সহ্য করা, তা না হলে এর পরিণতি অনেক ভয়ানক হতে পারে। এরপর ডক্টর পেন স্ট্যানলিকে অন্যান্য কয়েদিদের কাছে নিয়ে যায়। তারা সবাই মিলে স্ট্যানলিকে তার বিছানা দেখিয়ে দেয়। বিছানাটি অনেক বেশি নোংরা ছিল। স্ট্যানলি জানতে পারে যে এই বিছানার আগের কয়েদি নাকি অনেক অসুস্থ ছিল, তাই তার বিছানার এই অবস্থা হয়েছে। তবে কিছুদিন আগে সেই কয়েদি মারা গিয়েছে। ডক্টর পেন এখানে সমস্ত কয়েদিদেরকে তাদের আসল নাম ধরেই ডাকত, কিন্তু কয়েদিরা এখানে একে অপরকে অন্য নামে ডাকত, কারণ এখানে আসার পর প্রত্যেকেরই আলাদা আলাদা একটি নিকনেম হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে যে এখানকার প্রায় প্রত্যেকটি কয়েদিরই বয়স 18 বছরের চাইতে কম ছিল। আর এখানকার সবচাইতে কম বয়সী ছেলে ছিল জিরো নামক একটি ছেলে। সে সবচাইতে ছোট ছিল বলে সবাই তার নাম জিরো রেখেছে। জিরো সব সময় মন খারাপ করে থাকত, এবং এখানে আসার পর থেকে সে এখন পর্যন্ত কারো সঙ্গেই কোনো কথা বলেনি। এবার স্ট্যানলি এখানে একটি ছেলেকে তার রিয়েল নাম ধরে ডাক দেয় এবং তার কাছে জানতে চায় যে এখানকার ক্যান্টিন কোথায়। তবে তাকে রিয়েল নাম ধরে ডাকায় ছেলেটি অনেক রেগে যায়। সে স্ট্যানলিকে এসে মারতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বলে যে আজকের পর থেকে কোনোদিন যেন সে তাকে তার আসল নাম ধরে না ডাকে, বরং এখানে তাকে তার পদবি অনুযায়ী যে নিকনেম দেয়া হয়েছে সেই নাম ধরেই যেন সে ডাকে। এখানে সে এবং তার সঙ্গীরা মিলে স্ট্যানলিকে নিয়ে অনেক হাসাহাসি করে। এরপর স্ট্যানলি ক্যান্টিনে চলে আসে খাওয়ার জন্য, যেখানে তাদেরকে পচা সবজি দিয়ে রান্না করা পাতলা খিচুড়ি খেতে দেয়া হয়। স্ট্যানলির এই ধরনের খাবারগুলো খেতে অনেক কষ্ট হচ্ছিল। তবে স্ট্যানলি যেখানে বসে খাবার খাচ্ছিল তখন সেখানে থাকা রে নামক একটি ছেলে তার ভাগ থেকে কিছু খাবার নিয়ে নেয় এবং বলে যে এখানে তো সবাইকে মেপে মেপে খাবার দেয়া হয়, কিন্তু আমার তো বেশি খাবারের প্রয়োজন, কারণ আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি, কিন্তু তুমি প্রথম এসেছো বলে তোমাকে তো কোনো কাজই করতে হয়নি। তবে স্ট্যানলি এখানে তাদের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারে না। তো এবার রে এবং সেখানে থাকা বাকি সবাই স্ট্যানলির কাছে জানতে চায় যে তাকে এই কারাগারে কেন আনা হয়েছে, সে কি অপরাধ করেছিল। স্ট্যানলি তখন বলে যে সে একজন বিখ্যাত বেসবল প্লেয়ারের জুতো চুরি করেছিল। এমন সময় আবার সেখানে জিরো নামক সেই বাচ্চা ছেলেটি ছিল। জিরো তখন এখানে প্রথমবারের মতো স্ট্যানলির সঙ্গে কথা বলে। সে স্ট্যানলির কাছে জানতে চায়, আচ্ছা তুমি যে জুতোগুলো চুরি করেছ সেখানে কি কোনো স্টার চিহ্ন ছিল? স্ট্যানলি বলে হ্যাঁ। এমন সময় স্ট্যানলির কোর্টের একটি বিষয় মনে পড়ে যায়। কোর্টে যখন সেই বেসবল প্লেয়ারের জবানবন্দি নেওয়া হচ্ছিল তখন সেই বেসবল প্লেয়ার বলছিল যে ছোটবেলা থেকেই তার মা বাবা কেউ ছিল না, তাই সে একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল। তাই অনাথ আশ্রমের প্রতি তার আলাদা রকমের ভালোবাসা রয়েছে। এজন্য সে তার জুতো দুটোকে চ্যারিটি হিসেবে অনাথ আশ্রমে দান করে দিয়েছিল। আর এই বেসবল প্লেয়ার স্ট্যানলির পছন্দের একজন প্লেয়ার ছিল। তাই স্ট্যানলির রুমে তারও ছবি ছিল। কিন্তু কোর্টে স্ট্যানলিকে উদ্দেশ্য করে বলা হয় যে স্ট্যানলি আসলে একজন ফেক ফ্যান, যে কিনা তার আইডলের জুতো চুরি করে নিয়েছে। যে বিষয়টি স্ট্যানলির কাছে অনেক খারাপ লেগেছিল। এবার সেদিন রাতের বেলা যখন স্ট্যানলি ঘুমোতে যায় তখন স্ট্যানলির তার দাদার কথা মনে পড়ে যায়। তার দাদার এবং বাবার নামও স্ট্যানলি ছিল। তার দাদার নাম ছিল স্ট্যানলি 2, তার বাবার নাম ছিল স্ট্যানলি 3 এবং তার নাম হচ্ছে স্ট্যানলি 4। এভাবেই মূলত তাদের বংশে তাদের নামের ধারা চলছে। তো একদিন স্ট্যানলির দাদা তাদেরকে বলে যে তাদের বংশের উপর নাকি কিছু একটার অভিশাপ রয়েছে, তাই তাদের বংশের ছেলেরা কিছুই করতে পারে না। এমনকি স্ট্যানলির বাবাও তার ইনভেনশনে এই কারণেই সাকসেস হতে পারছে না। তার দাদা এখানে আরও বলে যে তাদের বংশে স্ট্যানলি ফার্স্টের ভাগ্যটা অনেক খারাপ ছিল।
সে প্রথমে স্টক মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিল, কিন্তু তার এই সফলতার কিছুদিন পরেই তাকে একজন ফেমাস ক্রিমিনাল কেটের হাতে মরতে হয়েছিল। আর এই ক্রিমিনালের পুরো নাম ছিল কিসিং কেট। সে এমন এক ধরনের সাইকো ছিল যে কিনা কাউকে মেরে ফেলার পর তাকে কিস করত, আর তাদের প্রত্যেকের কপালে কিসের চিহ্ন থাকত। কিন্তু সেই ক্রিমিনাল স্ট্যানলি ফার্স্টকে কোনো রকমের কিস না করে তার সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে মরুভূমিতেই ফেলে রেখে চলে যায়। এবার আমরা আবারও সেই জেলখানা দেখতে পাই, যেখানে অনেক সকালবেলা স্ট্যানলি এবং বাকি কয়েদিদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয়া হয়। তাদেরকে এমন সময় ওঠানো হয় যখন সূর্যও ভালোমতো ওঠে না। তারপর তাদেরকে বিশেষ ধরনের একটি রুটি খেতে দেয়া হয়, যেগুলো খেয়ে খুবই অল্প পরিমাণে পেট ভরে। এরপর তাদের সবাইকে নিজেদের পছন্দ মতো কোদাল চুজ করতে দেয়া হয়। তো সকলের মতো স্ট্যানলিও যখন তার পছন্দ মতো কোদাল নিয়ে আসে, তখন সেখানে রে নামক সেই ছেলেটি এসে স্ট্যানলির কাছ থেকে তার কোদালটি ছিনিয়ে নেয়, কারণ এই কোদালটি একটু ছোট এবং অনেক হালকা ছিল, তাই এটা দিয়ে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। এমন সময় আরেকজন কয়েদির কাছ থেকে স্ট্যানলি জানতে পারে যে এই কোদালটি নাকি প্রতিদিন রে নিয়ে যায়। সে কখনোই কাউকে এই কোদালটি ধরতে দেয় না। তো এবার স্ট্যানলি সহ সবার যখন কোদাল চুজ করা হয়ে যায়, তখন একটি গাড়িতে করে তাদেরকে একটি ফাঁকা জায়গাতে দিয়ে আসা হয়, যেখানে তাদেরকে গর্ত করতে হবে। মিস্টার সান এখানে স্ট্যানলিকে আবারও তার কাজগুলো বুঝিয়ে দেয় এবং সে তাকে বলে যায় যে গর্ত করতে করতে যদি সে কখনো কোনো ইন্টারেস্টিং জিনিস পেয়ে যায়, তাহলে যেন সে তাকে চুপচাপ এই বিষয়টি জানায়। আর যদি তার পাওয়া জিনিসটি মিস্টার সানের পছন্দ হয়ে যায়, তাহলে সেদিন সারাদিন তাকে কাজ থেকে ছুটি দেওয়া হবে। স্ট্যানলি তখন জানতে চায় যে তাহলে কি তাদেরকে এই সমস্ত জিনিস খোঁজার জন্যই গর্ত করতে দেয়া হয়। মিস্টার সান তখন তাকে বলে যে গর্ত তাদেরকে কোনো জিনিসের জন্য খোঁড়ানো হয় না, বরং তাদেরকে শাস্তি হিসেবে এই কাজগুলো করতে দেয়া হয়, যাতে করে শাস্তির কথা চিন্তা করে তারা নিজেদেরকে শুধরে নিতে পারে। তো এবার মিস্টার সান সেখান থেকে চলে যাওয়ার পর সমস্ত কয়েদিরা তাদের কাজে লেগে পড়ে। সবাই নিজ নিজ জায়গাতে গর্ত খুঁড়ছিল এবং গর্তের মাটিগুলোকে বাহিরে ফেলছিল। তবে স্ট্যানলি যেখানে গর্ত খুঁড়ছিল, তখন স্ট্যানলির পাশে যেই ছেলেটি গর্ত খুঁড়ছিল, তার গর্তের ধুলোগুলো স্ট্যানলির গর্তে এসে পড়ছিল। স্ট্যানলি তখন তাকে একটু দেখে শুনে কাজ করতে বলে, কিন্তু এতে করে সেই ছেলেটি এবং তার সঙ্গীরা মিলে স্ট্যানলির উপর হাসছিল এবং তাকে নিয়ে সেখানে মজা করছিল। এবার এখানেই কাজ করতে করতে স্ট্যানলির তার একজন পূর্বপুরুষের কথা মনে পড়ে যায়, যার গল্প সে তার দাদার কাছ থেকে শুনেছিল। তার সেই পূর্বপুরুষের নাম ছিল লায়েল। লায়েল অনেক বছর ধরে একটি পিগের ফার্মে কাজ করত, আর সেখানে কাজ করতে করতে সে তার ফার্মের মালিকের মেয়ে মায়রাকে অনেক ভালোবেসে ফেলে, যে কিনা সেই শহরের সবচাইতে সুন্দরী মেয়ে ছিল। এরপর সে একদিন জেরুনি নামক একটি মহিলার কাছে আসে, যে কিনা মানুষের ভবিষ্যৎ বলতে পারত। তো লায়েল তখন জেরুনির কাছে জানতে চায় যে একজন মেয়ের মন জেতার জন্য তাকে কি করতে হবে, কি কি কাজ করলে তার পছন্দের মানুষ তাকে ভালোবাসবে। জেরুনি তখন তাকে বলে যে এর জন্য প্রথমে তাকে এই ভালোবাসার চক্কর থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্ত প্রেম ভালোবাসা ভুলে গিয়ে তাকে এগিয়ে যেতে হবে। এরপর জেরুনি তাকে সোজা আমেরিকা চলে যাওয়ার পরামর্শ দেয়, কারণ সেখানে গেলে সে অনেক ভালো কেরিয়ার করতে পারবে। তারপর যে কোনো মেয়ে তার জন্য পাগল থাকবে। কিন্তু লায়েল মায়রাকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না, আর সে তখন মায়রাকে পাওয়ার জন্য সোজা সেই ফার্মের মালিক অর্থাৎ মায়রার বাবার সঙ্গে গিয়ে কথা বলে। কিন্তু সেখানে আরও একটি ছেলে ছিল, সেও মায়রাকে অনেকদিন ধরেই পছন্দ করত, আর সেই ছেলের আর্থিক অবস্থা আবার লায়েলের চাইতে ভালো ছিল। এমনকি সে তো মায়রার বাবাকে অনেকগুলো পিগও উপহার দিয়েছে। তাই মায়রার বাবা তখন সেই ছেলের উপরই ইন্টারেস্টেড হয়ে যায়। সে লায়েলকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলে এবং জানিয়ে দেয় যে সে তার মেয়ে মায়রাকে কোনোদিনও তার সঙ্গে বিয়ে দেবে না। লায়েল এতে অনেক কষ্ট পায়, আর সে সঙ্গে সঙ্গে চলে যায় জেরুনির কাছে। সে জেরুনিকে সমস্ত কিছু খুলে বলে যে সে গরিব বলে মায়রার বাবা তাকে আজকে রিজেক্ট করে দিয়েছে এবং অর্থশালী একজন ছেলেকে তার মেয়ের জন্য বাছাই করেছে, এবং সামান্য কয়েকটি পিগের লোভে সে অন্য কাউকে তার মেয়ের জন্য বাছাই করেছে। লায়েলের কথা শুনে জেরুনির অনেক খারাপ লাগে, তার অনেক মায়া হয়। সে তখন লায়েলকে একটি পরামর্শ দেয়। সে বলে যে লায়েল যেন প্রতিদিনই একটি করে পিগকে পাহাড়ে চড়িয়ে পানি পান করিয়ে নিয়ে আসে, আর যতক্ষণ যাবৎ পিগটি পানি পান করবে ততক্ষণ যাবৎ তুমি সেখানে গান গাইতে থাকবে, আর গানটি গাইবে তুমি তোমার মন উজাড় করে। এভাবেই যখন বেশ কয়েকদিন সময় পার হয়ে যাবে, তখন দেখবে তোমার সেই ছোট্ট পিগটিও বড় হয়ে যাবে এবং তোমার মনের সমস্ত যন্ত্রণাও মুছে যাবে। লায়েল তো বিশ্বাসই করতে পারছিল না যে এভাবেও কি মনের যন্ত্রণা মুছে যায়, কিন্তু যেহেতু এখন তার কিছুই করার ছিল না, তাই সে জেরুনির কথায় রাজি হয়ে যায়। এমন সময় জেরুনি তাকে বলে
যে এই কাজটি করার পর যখন তার মনের সমস্ত যন্ত্রণা মুছে যাবে তখন সেদিন সে যেন তাকে সঙ্গে করে পাহাড়ে নিয়ে গিয়ে পানি পান করিয়ে নিয়ে আসে। আর যদি লাইল এমনটা না করে তাহলে তার বংশের উপর ভয়ানক একটি অভিশাপ পড়ে যাবে। লাইল তখন তার সমস্ত কথা মেনে নেয়। সে তার কাছে ছোট্ট একটি পিগ নিয়ে আসে এবং জেরনির কথা মতো প্রতিদিনই পিগটিকে নিয়ে পাহাড়ে চড়ে আর তাকে পানি পান করাতে করাতে গান গায়। পিগটির সঙ্গে সময় কাটাতেই যেন তার অনেক ভালো লাগে। আর জেরনির কথা মতো আস্তে আস্তে তার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে একসময় তার পিগটি অনেক বড় হয়ে যায়। তাই লাইল তখন সিদ্ধান্ত নেয় যে সেই বড় পিগটি মায়রার বাবাকে উপহার দেবে এবং মায়রাকে সে প্রপোজ করবে। এজন্য সে আবারও মায়রাদের বাড়িতে চলে যায় আর সে মায়রার বাবার সামনে মায়রাকে জানায় যে মায়রার জন্য সে কতটা কষ্ট করেছে, মায়রাকে ভালোবেসে সে কি কি করেছে, আর আজ মায়রার জন্য সে তার প্রিয় পিগটিকে তার বাবাকে দিতে এসেছে। তবে এসব কিছু শুনেও মায়রা অনেক কনফিউজ ছিল যে সে লাইলকে বিয়ে করবে নাকি সেই ধনী ছেলেকে। যদিও লাইল তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু মায়রার তার বাবার মতোই কোনো না কোনো দিক থেকে অর্থের প্রতি লোভ ছিল। তাই সে লাইলকে চুজ করার পাশাপাশি সেই ছেলের কথাও বারবার বলছিল। এমনকি সে তো এখানে তার জীবনসঙ্গী চুজ করতে একটি গেসিং গেমও খেলতে শুরু করেছিল। লাইল এতে সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে সে আসলে এতদিন একজন ভুল মানুষকে ভালোবেসেছিল। তাই সে সেখানে মায়রার জন্য আনা ফুলগুলো ছিঁড়ে ফেলে এবং তার ভালোবাসাকে সেখানেই বিসর্জন দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে জেরনির কথা মতো সে আমেরিকাতে যাবে এবং সেখানে গিয়ে সে তার কেরিয়ার গড়বে। তাই সে কিছুদিনের মধ্যেই সমস্ত জিনিসপত্র রেডি করে সোজা আমেরিকাতে চলে যায়। তবে ব্যস্ততার কারণে সে ভুলে গিয়েছিল যখন তার মনে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে তখন সে যেন জেরনিকে নিয়ে পাহাড়ে চড়ে এবং তাকে সেই পিগটির মতো পানি পান করায়। কিন্তু লাইল তো এই কাজটি করা দূরে থাক, বরং সে আমেরিকা যাওয়ার আগে জেরনির সঙ্গে দেখা পর্যন্ত করেনি। জেরনি এতে অনেক কষ্ট পেয়েছিল। তাই সে সঙ্গে সঙ্গে লাইল এবং তার পুরো বংশকে অভিশাপ দিয়ে দেয়, যে অভিশাপের জন্য আজ পর্যন্ত তাদের বংশের কেউই সফল হতে পারেনি। এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই, যেখানে স্ট্যানলি এবং বাকি কয়েদিরা কাজ করছিল। আর এমন সময় সেখানে গাড়ি নিয়ে মিস্টার সান চলে আসে। গাড়িটি মূলত পানির গাড়ি ছিল। কাজের মাঝখানে একবার তাদেরকে পানি দিয়ে যাওয়া হয়। তো এবার সমস্ত কয়েদিরা বোতলে করে পানি নিতে চলে আসে। তবে স্ট্যানলি এখানে লক্ষ্য করে যে মাটি খুঁড়তে খুঁড়তে তার হাতে চামড়া উঠে গিয়েছে, যেটা দেখে একজন ছেলে তাকে নিয়ে মজা করে যে প্রথম দিনেই যদি তার এই অবস্থা হয় তাহলে বাকি দিনগুলোতে সে কি করবে। তো আজকে সবার প্রথমে গর্ত খোঁড়া শেষ হয় জিরো আসলে অনেক ফাস্ট কাজ করতে পারে। তো এভাবেই এক একজন তাদের কাজ শেষ করে দূরে চলে যায়। আর আজকে সবার শেষে কাজ শেষ হয় স্ট্যানলির, কারণ স্ট্যানলি এই ধরনের কাজে নতুন ছিল। তাই গর্ত খোঁড়া শেষ হলে উপরে উঠে আসার জন্য স্ট্যানলিকে সাহায্য করার মতো কেউ ছিল না। তাই স্ট্যানলি অনেক সময় যাবৎ চেষ্টা করার পর গভীর গর্ত থেকে বের হয়ে আসতে পারছিল না। কিন্তু